একই সাথে উপস্থিত শহীদ পরিবারের সদস্যগণ, আমন্ত্রিত অতিথি, সবার প্রতি শ্রদ্ধা রেখে আমার বক্তব্য শুরু করছি। আমি গভীরভাবে স্মরণ করছি জুলাই রেভলিউশনে আমাদের যারা শহীদ হয়েছে, যাদের জন্য আমরা আজকে স্বাধীনতা আবার ফিরে পেয়েছি তাদেরকে। বক্তব্যের শুরুতে আমি একটা থিওরি দিয়ে কথা বলবো, যেটাকে বলা হয় হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, যেটা আমাদেরকে এক্সপ্লেইন করে যে রাষ্ট্র কেন তৈরি হলো এবং রাষ্ট্রের তৈরি হওয়ার উদ্দেশ্য কি। তো সেখানে একটা গল্প ছিল যে সমাজে খুব শক্তিশালী যে মানুষ, একটা সময় ছিল যে সমাজের সবার একটা অফুরন্ত ফ্রিডম ছিল, কমপ্লিট একটা ফ্রিডম ছিল, সে যা ইচ্ছা তা করতে পারত, এবং এর ফলে সমাজের খুব শক্তিশালী যারা তারা দুর্বলের উপর অত্যাচার করত। কিন্তু ওই যে খুব শক্তিশালী যে মানুষটা, সেও যখন অনেক ধন সম্পদ নিয়ে এসে রাতে ঘুমাতে যেত, সে কিন্তু শান্তিতে ঘুমাতে পারতো না। তার মাথায় চিন্তা থাকতো যে রাতের বেলা কেউ আমার ধন সম্পদ চুরি করে নিয়ে যাবে কিনা। তো এই ফিয়ার থেকে সে চিন্তা করে যে না, আমার এত স্বাধীনতা দরকার নেই, আমি আমার আমার স্বাধীনতার কিছু অংশ আমি স্যাক্রিফাইস করবো, এবং এই যে স্যাক্রিফাইস করলাম, এই যে স্বাধীনতার যে অংশটা স্যাক্রিফাইস করলাম, এটা যে এন্টিটির কাছে গেল বা সেই সত্তার কাছে গেল, সেটা হচ্ছে রাষ্ট্র। তো আমি রাষ্ট্রকে কিছু স্বাধীনতা দিচ্ছি, বিনিময়ে রাষ্ট্র আমাকে নিরাপত্তা দেবে। আমি কিন্তু রাস্তায় অস্ত্র নিয়ে ঘুরতেছি না আমাকে প্রোটেক্ট করার জন্য, কারণ আমি জানি যে রাষ্ট্রের দায়িত্ব সেটা। কিন্তু এই যে রাষ্ট্রটা, সেটাই যখন আমার রক্ষক হওয়ার কথা, কিন্তু ভক্ষক হয়ে ওঠে কিছু কিছু সময়ে। এবং এর একটা উৎকৃষ্ট উদাহরণ আমরা দেখেছি জুলাই। এই যে আমরা হৃদয় বিদারক কিছু ঘটনা শুনলাম। একটা মানুষ, একটা পরিবারের একটা মানুষ মারা যাওয়া মানে হচ্ছে পরিবারটা ধ্বংস হয়ে যাওয়া। আমরা হয়তো দূর থেকে জিনিসটা ফিল করতে পারি না, কিন্তু আমাদের পরিবারের কেউ যখন এভাবে মারা যায়, তখন হয়তো আমরা আসলে ফিল করতে পারবো যেটা কেমন লাগে। তো এই সরকার বা এই রাষ্ট্র যখন তার জনগণের টাকা দিয়ে কেনা অস্ত্র দিয়ে তার জনগণকে হত্যা করে, সেটাকে আমরা মার্ডার ছাড়া আর কিছু বলতে পারি বলে আমার মনে হয় না। তো এখন একটু লিগ্যাল অ্যাসপেক্ট থেকে যদি বলি, যে আমাদের সংবিধান নিয়ে অনেক কথা আছে, সংবিধানে অনেক প্রবলেম আছে, কিন্তু এই সংবিধানে কিন্তু আমাদেরকে অনেকগুলো অধিকার দিয়েছে। সংবিধান পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইন, এর মধ্যে দুইটা ইম্পর্টেন্ট অধিকার হচ্ছে, একটা হচ্ছে জীবনের অধিকার, যেটাকে আমরা রাইট টু লাইফ বলি, আর একটা হচ্ছে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার। রাইট টু লাইফে কিন্তু কখনোই ভায়োলেট করা যায় না, ইন এক্সট্রিম সার্কামস্ট্যান্স করা যায়, ওইটা এক্সেপশন, কিন্তু এটাকে আমরা ইনএলিজেবল রাইট বলি। রাইট টু লাইফকে কখনোই ভায়োলেট করা যায় না। আর আরেকটা হচ্ছে রাইট টু পিসফুল অ্যাসেম্বলি। এখন রাইট টু পিসফুল অ্যাসেম্বলি এইটা আনলিমিটেড না। রাষ্ট্রের যদি মনে হয় যে একটা সমাবেশ হচ্ছে, সেখান থেকে সেটার কারণে রাষ্ট্রের কোনো কাজে ব্যাঘাত করতেছে, রাষ্ট্র চাইলে ওই সমাবেশটা ডিসপার্স করতে পারে। এটা না করতে পারে রাষ্ট্র চলবে না। কিন্তু এই যে ডিসপার্সটা করবে, কিভাবে করবে, এই ক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক আইনের কিছু প্রিন্সিপাল বলে দেওয়া আছে। এর মধ্যে দুইটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল হচ্ছে, একটা হচ্ছে যে মিনিমাম ফোর্স, আরেকটা হচ্ছে প্রপোর্শনালিটি। মিনিমাম ফোর্স যেটা বলে যে একটা সমাবেশকে যত কম পরিমাণ ফোর্স দিয়ে সেটাকে ডিসপার্স করা যায়, শুধুমাত্র ততটুকু ফোর্স রাষ্ট্র প্রয়োগ করতে পারবে, এর বেশি করতে পারবে। আর প্রপোর্শনালিটি যেটা বলে যে ওই সমাবেশ থেকে যেই ধরনের ফোর্স আসতেছে, তার থেকে ডিসপ্রপোর্শনাল ফোর্স রাষ্ট্র ব্যবহার করতে পারবে না। কিন্তু জুলাই আমরা কি দেখলাম? মিলিটারি গ্রেডের রাইফেল দিয়ে মানুষকে মাথায় শুট করে, এমন অঙ্গপ্রত্যঙ্গে শুট করা হচ্ছে যেটাই শুট করলে একদম কনফার্ম যে লোকটা মারা যাবে। তো এখান থেকে কিন্তু আমরা ইন্টেনশনটা দেখতে পাই যে এটা মানে এখানে ইন্টেনশন কিন্তু ক্রাউডটাকে ডিসপার্স করা না, ছত্রভঙ্গ করা না। এটার ইন্টেনশন হচ্ছে যারা মিছিল করতে আসলো তাদেরকে অপরাধী চিহ্নিত করে তাদেরকে শাস্তি বিধান করা, এবং শাস্তিটা হচ্ছে মৃত্যুদণ্ড, এক্সট্রা জুডিশিয়াল কিলিং। এটাই কিন্তু আমরা জুলাইয়ে দেখেছি। এখন প্রপোর্শনালিটির কথা যদি বলি, ওই যে সমাবেশে যে প্রোটেস্টার যারা ছিল, যারা মারা গেলেন, তাদের হাতে কি ছিল? হয়তো একটা ইট ছিল, হয়তো একটা লাঠি ছিল, তাদের হাতে কি অস্ত্র ছিল? না।
কিন্তু আমার পুলিশ, আমার র্যাব, আমার বিজিবি তারা কি করলো, সেটাকে দমন করলো মিলিটারি গ্রেডের রাইফেল দিয়ে। সেখানে কিন্তু ডিসপ্রপোর্শনাল একটা রেসপন্স আমরা দেখলাম। সুতরাং এখানে আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন কিন্তু ঘটেছে, সংবিধানের লঙ্ঘন তো হয়েছে। এরপর যদি আসি যে ইনডিসক্রিমিনেট ফায়ারিং, আপনারা যদি যুদ্ধের আইন পড়েন, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, সেখানে বলা আছে যে দুইটা দেশের মধ্যে যখন যুদ্ধ হয়, একটা দেশের আর্মি আরেকটা দেশের জনগণের উপর ইনডিসক্রিমিনেট ফায়ার করতে পারে না, এটা সম্পূর্ণরূপে নিষেধ। কিন্তু সেম জিনিসটা আপনি নন ওয়ার সিচুয়েশনে ইউজ করতেছেন। আমাদের দেশে কোনো যুদ্ধ হয়নি, যুদ্ধ ছিল না, কোনো যুদ্ধের পরিস্থিতি ছিল না, কিন্তু নন ওয়ার একটা সিচুয়েশনে আপনি যে জিনিসটা ওয়ারে করা যায় না, যুদ্ধে করা যায় না, সেই জিনিসটা করতেছে। এবং এটাই কিন্তু আমরা জুলাই দেখলাম যে রাষ্ট্র তার জনগণকে ঠান্ডা মাথায় খুন করতেছে। তো এই ক্ষেত্রে প্রিন্সিপাল অফ মিনিমাম ফোর্স, প্রিন্সিপাল অফ প্রপোর্শনালিটি দুইটাই কিন্তু ব্যাপকভাবে ব্যাঘাত ঘটেছে। এরপরে আসি যে কেন এই জিনিসগুলো হলো। আমরা দুইটা পার্সপেক্টিভ থেকে কথা বলতে পারি, একটা হচ্ছে লিগ্যাল, একটা হচ্ছে পলিটিক্যাল। লিগ্যাল পার্সপেক্টিভ থেকে যদি বলি, আমাদের ক্রাউড ডিসপার্সিং এর যে লটা, মেইন যে ল, সেটা আছে হচ্ছে ক্রিমিনাল প্রসিডিউর কোড, যেটা আমরা সংক্ষেপে সিআরপিসি বলি। এবং এই যে সিআরপিসি, সেখানে অধ্যায় নাম্বার 9 সেখানে বলে দেওয়া আছে, আপনি যদি সেকশনগুলো দেখেন, খুব ব্রড পাওয়ার দেওয়া আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ওসি দুইজনকে, খুব ব্রড পাওয়ার দেওয়া আছে ক্রাউড ডিসপার্সিং এর ক্ষেত্রে। একটা উদাহরণ যদি দেই, যেখানে বলা আছে যে পুলিশ বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাইলে যে কোনো সিভিলিয়ানকে সাথে নিয়ে এই ক্রাউডটাকে ডিসপার্স করতে পারে, যেটা আমরা দেখলাম যে ছাত্রলীগ এবং সরকারের পেটুয়া বাহিনীকে সাথে নিয়ে পুলিশ এই ক্রাউড ডিসপার্সিং এ কাজ করতেছে। এখানে কিন্তু লিগালি এই মেকানিজমটা করে দিচ্ছে। এরপরে আরেকটা সেকশনে বলা আছে যে ক্রাউড ডিসপার্সিং এর সময়, ছত্রভঙ্গ করার সময়, আমার আইন শৃঙ্খলা বাহিনী যদি কোনো অপরাধ করেও থাকে, সেটাকে গুড ফেথ দেখিয়ে ইমিউনিটি দেওয়া আছে, তার এগেইনস্টে আমি কোনো অ্যাকশন নিতে পারবো না, জাস্ট আমাকে দেখাতে হবে সে সরল বিশ্বাসে কাজটা করছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি মেকানিজমটা দেখেন, লিগাল মেকানিজমটা দেখেন, এইখানে কিন্তু ওভাবে করিয়ে দিছে যে আপনি এক্সেসিভ ফোর্স ইউজ করতে পারেন। এখন এটা কেন আছে? কারণ এই সিআরপিসি তৈরি করছে কার? ব্রিটিশরা 200 বছর আগে। এবং তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল হচ্ছে আমরা ভারতীয় উপমহাদেশে শোষণ করব, এদেরকে আমরা রুল করব। এবং রুল করার জন্য আমার কি দরকার? আমার খুব শক্তিশালী একটা পুলিশ বাহিনী দরকার। এবং কোনো ক্ষেত্রে যদি কোনো প্রোটেস্ট হয়, কোনো যদি ইনসার্জেন্সি হয়, আমি শক্ত হাতে সেটা দমন করব। সেখানে কিন্তু কোনো রাইট বেসড অ্যাপ্রোচ ছিল না। রাইট বেসড অ্যাপ্রোচ থাকার কথা না, কারণ 200 বছর আগে আমাদের বিল অফ রাইটস আসছে সর্বোচ্চ 70 বছর আগে। সো এই রাইট বেসড কনসেপ্টটাই তখন ছিল না। কিন্তু প্রবলেমটা কি, যে 200 বছর পরেও বাংলাদেশ স্বাধীন হলো, আর 50 বছর হয়ে গেছে, একই ল এখনো চলতেছে। এটাই আফসোসের বিষয়। এরপরে যদি আমরা একটু পলিটিক্যাল কারণগুলোতে আসি, এখানে অবভিয়াস খুবই যে গত 15 বছরে কোনো ইলেকশন হয় না। নো ইলেকশন, নো অ্যাকাউন্টেবিলিটি। যখন ইলেকশন হয় না, কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না। আর আমরা যদি আমাদের পুলিশ ফোর্সে দেখি যে পলিটিসাইজেশনের একটা লেভেল থাকে, ওইটাকে অতিক্রম করে গেছে। পুলিশের উচ্চ পর্যায়ের লোকদের কথাবার্তা আমরা যখন শুনেছি, এটা দেখে মনে হয় না যে তারা সরকারি কর্মচারী, মনে হচ্ছে তারা ছাত্রলীগের ক্যাডার। এই লোকগুলাকে দিয়ে যখন আপনি একটা মিছিল ছত্র ভঙ্গ করতে দিবেন, এখানে প্রফেশনালি তারা মেইনটেইন করবে না। তারা পার্সোনালি নিয়ে তাদের এগেইনস্টে মনে করবে যেন আমাদের সাথে যুদ্ধ হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু হয়েছে। আর আরেকটা হচ্ছে যে 15 বছর থেকে যখন আপনি অনেকগুলো আন্দোলন দমন করে ফেলেন, যেমন 2018 সালে একটা আন্দোলন হয়েছে, এরকম কয়েকটা আন্দোলন হয়েছে যেগুলো তারা দমন করতে পেরেছে। এই জন্য আপনি দেখবেন যে সাদ্দাম হোসেন সে বলেছে যে আন্দোলন হবে, আন্দোলন চলবে, কিন্তু ছাত্রলীগ থাকবে। এই যে একটা কনফিডেন্স, এই কনফিডেন্সটা কিন্তু তাদের মধ্যে ছিল। সো পলিটিক্যালি যদি চিন্তা করেন, গত 15 বছর ধরে তাদের যে গুম খুন, তাদের এত কিছুর পরে তাদের কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে, তাদের কিন্তু কোনো ফ্রি এক্সিট ছিল না। এবং এরকম যখন একটা পরিস্থিতি সৃষ্টি হয়, তখন একটা সরকার চিন্তা করে যে যেভাবেই হোক আমাকে ক্ষমতায় থাকতে হবে।
আমি যদি ক্ষমতায় থেকে চলে যাই তাহলে আমার কোনো রক্ষা নাই। সুতরাং সে যা ইচ্ছা তা করবে, ইফ ইট মিনস কিলিং পিপল এট মাস স্কেল। আমরা দেখেছি যেখানে আমাদের রাজনীতিবিদদের থেকে আর্মিদের কাছে বলা হয়েছে যে মানুষ খুন করেন, কিন্তু আমি ক্ষমতায় থাকতে চাই। তো এই যে লিগাল মেকানিজম পাশাপাশি পলিটিক্যাল যে সিচুয়েশন, দুইটাই কিন্তু আমাদেরকে এই জুলাইয়ে যে বিভৎসতা আমরা দেখেছি সেটাই কন্ট্রিবিউট করেছে। এখন কথা হচ্ছে যে পরবর্তীতে ফিউচারে আমরা কিভাবে এনশিওর করবো যে জিনিসগুলো হবে না। এখানে আবার বলতেছে যে এই যে সিআরপিসি থেকে শুরু করে পুলিশ রেগুলেশন, এগুলো আমাদের চেঞ্জ করতে হবে। 200 বছরের আইন দিয়ে তো এখন চলবে না। আমাদের হিউম্যান রাইটস এর যে ডেভেলপমেন্ট গুলো হয়েছে, স্পেশালি ইউডিএইচআর থেকে শুরু করে আইসিসিপিআর, আইসিএসআর এর পরবর্তীতে একটা রেভলিউশন হয়ে গেছে হিউম্যান রাইটস এর। তো এই যে আমি বললাম প্রপোর্শনালিটি, তারপরে মিনিমাম ফোর্স এর যে কনসেপ্টগুলো, এগুলো কিন্তু আমার সিআরপিসি তে আপনার ইনক্লুড করতে হবে। পুলিশ রেগুলেশন এগুলোকে ইনক্লুড করতে হবে, পুলিশকে ট্রেন করতে হবে যে কিভাবে আইনের মধ্যে থেকে ক্রাউডকে ডিসপার্স করতে হয়। দিস ইজ অলসো স্কিল। এই স্কিলটা যদি ডেভেলপ করতে না পারে তাহলে তো রাষ্ট্র চলবে না। আরেকটা হচ্ছে বিচার নিশ্চিত করা, যে যারা এই কাজগুলো করলো তাদের যদি আমরা বিচার নিশ্চিত করতে না পারি তাহলে তো ভবিষ্যতেও করবে। এখন আইসিটিতে মামলা চলতেছে, ইন মোস্ট কেসেস আপনি দেখবেন যে রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আপনি পুলিশ বলেন, বিজিবি বলেন, র্যাব বলেন, আর্মি বলেন, তাদের বিরুদ্ধে কিন্তু তেমন কিছু হচ্ছে না। দু একটা হচ্ছে এক্সেপশনাল সার্কামস্ট্যান্সে, কিন্তু ইন মোস্ট কেসেস এগুলো পলিটিক্যাল। কিন্তু এই যে পুলিশ, এই যে বিজিবি, এই যে আর্মি, তারা যে গুলি করে ঠান্ডা মাথায় আমার জনগণকে হত্যা করলো, এর কনসিকুয়েন্সটা কি? এই যে আমার পাশে শহীদ পরিবারের সদস্যরা আছেন, তাদের মনে যে ব্যথা, তাদের ভাইকে যারা খুন করেছে তাদের বিচারটা তো রাষ্ট্র করতেছে না। এখন আপনি হয়তো অনেক কিছু বলতে পারেন যে এখানে ইনস্টিটিউশনাল ইস্যু আছে বা অনেক কিছু চাইলেও করা যায় না, কিন্তু এগুলা যদি আমরা বলি তাহলে জুলাই রেগুলেশন হয়ে আমাদের লাভ হবে। তো আমাদের লয়ের ক্ষেত্রে চেঞ্জ আনতে হবে, আমাদের বিচারগুলো ঠিকভাবে করতে হবে। এই দুটো জিনিস যদি আমরা করতে পারি তাহলে হয়তো আমরা একটু নিশ্চিত হতে পারি যে ভবিষ্যতে জিনিসগুলো পরিবর্তন হবে। না হলে কিন্তু আজ থেকে 15 বছর 20 বছর পরে কারণ এই স্বাধীন আমলে হয়েছে, আবার এখন আমরা দেখতেছি। সো এই জিনিসগুলো যে আবার 15 বছর যদি আবার দেখি তাহলে এতগুলো মানুষ যে শহীদ হলো, তাদের কন্ট্রিবিউশন, তাদের যে আত্মত্যাগ, সেইটার আসলে রেজাল্ট কি? সো এই কোয়েশ্চেন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।